যে দুই জেনারেশনের গল্প চলছে সেটা আজকে শেষ পর্ব। আমরা দুটো জেনারেশন যেহেতু একসঙ্গে কথা বললাম, সেজন্য জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি তো আলাদা হবেই। কারণ আমি তো জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি, কত ভুল করেছি, সেই ভুল থেকে আবার নতুন করে হয়তো কিছু শিখেছি। কিন্তু মতের অমিল থাকা সত্ত্বেও কোনো একটা বিষয়ে আমরা দুজনে হয়তোবা একদম একমত। আজকে সেটা নিয়েই হবে আমাদের আলোচনা। দেখা যাক কি নিয়ে আজকে আলোচনা হয়, আর শেষে আমাদের মতের মিল হয় নাকি অমিল, সেটা তোমরাই বিচার করবে শুনে। গল্প তাহলে শুরু করা যাক। আরো তিনটে কোয়েশ্চেন, আচ্ছা, তারপর ইয়ে করে দেবো। কারণ দেখো, আমি তোমার থেকে ফাইন্যান্সটা অনেকটা শিখেছি, তার আগে তো আমি অতটা জানতাম না। আর দেখতে হলে মানে আমারও বন্ধু বান্ধবরা হয়তো আমি যখন দেখেছি তারপর ওদের বলেছি, ওখান থেকে ওরা বলেছে না না আমাদেরও জানতে হবে, এটা আমার বাবা বা দাদা বা এরা জানলে তো হবে না, আমাকে নিজেকেও জানতে হবে। তো আমি এটা নিয়ে একটু, ফাইন্যান্স অ্যাজ এ পাওয়ার, রাইট, এটা নিয়েই কয়েকটা প্রশ্ন আছে আমার। আচ্ছা, what is that one financial lesson every woman must know, as per you? যেটা জানা দরকার না, আমার মনে হয় বাড়ির মেয়েদেরকে না অনেকটা দূরে রাখা হয় ফাইন্যান্স থেকে। তুমি কি বুঝবে, তোমার এই ব্যাংকের ব্যাপারটা জেনে কি হবে, এই জিনিসটা করা একদম উচিত নয়। জীবন কাকে কেমনভাবে দেখাবে সেটা কিন্তু কেউ জানে না, কে আগে যাবে কে পরে যাবে। কারণ আমি বহু ইনসিডেন্ট দেখেছি, তারপরে মেয়েরা খেই হারিয়ে ফেলেছে জীবনে। অতএব আমার কাছে ফাইন্যান্স, পূজা যখন এসেছিল আমি কিছু জানি না, আমি ওকে পাশে বসে শিখিয়েছি। জানবি না কেন? নিজে রোজগার করিস আর নিজে জানতে পারবি না? সব জিনিসটা নিজের একটু এখতিয়ারের মধ্যে থাকাটা দরকার। আর আমি সব সময় মনে করি ছেলে আর মেয়ে ইকুয়াল। সো ছেলে জানবে আর মেয়ে জানবে না, আমি এরকম বিশ্বাসই করি না। আচ্ছা, ইফ তোমাদের পুরো জেনারেশনের সব মহিলাদের যদি তুমি আজকে একটা অ্যাডভাইস দিতে পারো, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, তুমি হাউ উড ইউ ওয়ান্ট দেম টু অ্যাপ্রোচ মানি টুডে? অ্যান্ড আই এম টকিং অ্যাবাউট ইউর জেনারেশন, আমাদের জেনারেশন না এখানে। আমাদের জেনারেশনে যে সবাই চাকরি করবে, সত্যি কথা বলতে গেলে এটা ছিল না। তবে আমার একটা জিনিস খুব মনে হয়, স্পেন্ডিংটাকে চিরকালই একটা কন্ট্রোলের মধ্যে রাখা দরকার। জীবনে তো আকাঙ্ক্ষার কোনো শেষ নেই, আর আমি খরচা করেই যাচ্ছি, আমার এখন রয়েছে বলে সেভিংসটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর সেভিংসটা বোধহয় বাড়ির মেয়েরাই সবচেয়ে ভালো করতে পারে, এইটা আমি মানি। ওকে, এটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু আমি এটা এইভাবে জিজ্ঞেস করতে চাইছি যে হ্যাঁ, স্পেন্ডিংটাকে তুমি সেভিংসে কনভার্ট করো, স্পেন্ডিংসটা কম করো, কিন্তু কোন ফাইন্যান্সিয়াল লিটারেসিটা ওদের জানা উচিত, যেটা আজকে অ্যাট অলমোস্ট 60 দে ক্যান টেক ইট ফরওয়ার্ড ইন দ্য নেক্সট 20 years অফ দেয়ার লাইফ? দেখ, এখন না সিনারিওটা অনেক কম, এখন মেয়েরা ফিনান্সিয়ালি অনেক ইন্ডিপেন্ডেন্ট। আমার অন্তত চারপাশে আমি যা দেখতে পাই, আমি তো গ্রামে গঞ্জের কথা বলতে পারবো না, ওখানেও বোধহয় অনেক স্বনির্ভর প্রকল্প ইত্যাদি সবকিছু চলে। এখন মেয়েরা অনেক ইন্ডিপেন্ডেন্ট, তার জন্য তারা অনেক নিজের ডিসিশন নিজেরা নিতে পারে। তার পেছনের অনলি থিং ইজ দ্য ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। সেটা যাই হোক না কেন, অনেক অ্যাডজাস্টমেন্ট এখন কম করতে হয়। অবশ্য সবেরই তো ভালো খারাপ দিক দুটোই আছে, খারাপ দিকের কথাটা না হয় এইটুকু ছোট সময়ের মধ্যে বলা যাবেই না। আচ্ছা, to women who had to pause their dreams for whatever circumstances, what would you want to tell them, and do you think it is ever too late to begin again? হ্যাঁ, নেভার টু লেট তো নিশ্চয়ই বলাই যায়, কিন্তু সব জিনিসটা না হঠাৎ করে শেখা যায় না। হঠাৎ করে 55 বছর বয়সে এসে তুমি নতুন করে আবার কেরিয়ার শুরু করলে এটা হয় না। তবে আমি 60 বছর বয়সে, 60 এখনো হয়নি, আমি একটা লেসন আমার জীবন থেকে দেখে বলতে পারি, আমাদের জেনারেশন যেটা ভুল করতো, যে সবাইকে ভালো রেখে তারপর নিজের ভালোটা, সেটা একদম করা উচিত নয়। হয়তো সবার আগে সবসময় নিজে নয়, একটা স্টেপ ব্যাকওয়ার্ড হতে পারে, কিন্তু নিজে কোথাতেও নয়। আগে সবাই তারপরে আমি। আমাদের দিদারা যেরকম ছিল তার থেকে আরেকটু এগিয়েছে আমার মায়েরা, মায়েদের থেকে আমরা আরেকটু এগিয়েছি, এখনকার মেয়েরা আরও অনেকটা এগিয়ে গেছে। তাদের প্রেফারেন্স অনুযায়ী তারা জীবন এখন যাপন করে।
তাই নাকি? তুই কি বলিস? আই অ্যাগ্রি। আমরা অনেকটা এখন নিজেরা বুঝি, নিজেরা ডিসিশনস নিই, অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডিসিশন, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা তো আমরা বুঝি খুব ভালো করে। আর অন্য কারোর উপর সবসময় যদি নির্ভর করতে হয়, কে কখন তোমাকে বোকা বানিয়ে দেবে, স্পেশালি ফাইন্যান্সের দিকে, জীবন কখন কিরকম তোমার সামনে দাঁড় সেটা তো করাবে, আছেই। কেউ জানে না। আর জানা দরকার যে কিভাবে কি কাজ করে, তোমার ইনভেস্টমেন্ট কি করে করবে, তোমার এসআইপিস কি করে হবে, তোমার মিউচুয়াল ফান্ড, তোমার অ্যাসেটস, তোমার বন্ডস, কোথায় শেয়ার্সে লাগাবে, সেগুলো তোমার নিজের জানা উচিত। কেউ তোমায় এসে যদি বলে, তাহলে তুমি তার ডিপেন্ডেন্সে থাকছো সারা এখন জীবন। বোধহয় ছেলেরাও এই ডিপেন্ডেন্সটা দিয়ে থাকে। আমি তো একটা মেয়ের পার্সপেক্টিভে বলতে চলেছি, কিন্তু ছেলেরাও নিশ্চয়ই এখন সেই স্পেসটা দেয়, অবভিয়াসলি দেয়। তাহলে তোমাদের টাইমে দিত না এই স্পেসটা আমরা অতটা? তো করতামই না, অত স্পেস দিত কি দিত না সেটা তো ভাবাই যায় না। তবে ওই এখনো অনেক মেয়েকে দেখি না, আমি গুগল পেটা তো ঠিক করতে পারি না, আমাকে একটু হেল্প করে দাও, এইগুলো করার আর কোনো মানে হয় না। ইউ হ্যাভ টু লার্ন, যেমন যেমন আসছে। যেরকম এআই আমার জানার দরকার নেই বলে আমি জানবো না, আমি সেরকম মানুষই না। আমাকে জানতে হবে ভাই, এআই, চ্যাটজিপিটি সব শিখতে হবে, আমার দরকার চাকুক চাই না। এটা তো আমি জানি, তুমি যা সুন্দর করে চ্যাটজিপিটিটা শিখলে 1 বছরের মধ্যে। শুধু সেটা না, আমি তোমায় আই থিঙ্ক আইটিআইও দিলাম, সেটাও তুমি করলে। জেমিনাইটাও ইউজ করতে জানো, ক্যানভা শিখেছো 1 বছরের মধ্যে, পোস্টার্স বানাচ্ছো, ইটস জাস্ট এক্সেপশনাল। 2025 এত সুন্দর লার্নিং, আমি আলাদা করে হয়তো নিশ্চয়ই কোনোদিন একদিন ইউটিউবে বলবো আমি এত জিনিস শিখেছি, ফ্রম 0 to 90 অব্দি আমি পৌঁছেই গেছি। আমার মানে খাতা বই খুলে পড়াশোনার মতো গেছে আমার 2025। আই এম গ্রেটফুল ফর দ্যাট। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন আমার, তুমি যে ইউটিউবে চ্যানেলটা খুললে, তুমি খুলেছিলে হয়তো কোনো একটা অন্য কারণে, তারপর তোমার আস্তে আস্তে ভালো লাগলো, সেখান থেকে তুমি এখন কন্টেন্ট যখন ক্রিয়েট করো, তুমি মন থেকে ক্রিয়েট করো, তুমি কিছুই মানে আলাদা করে প্ল্যান করে ওইভাবে তো কিছু করো না। তোমার এখন সেটার সবচেয়ে ভালো কি লাগে পুরো জিনিসটার? ওই যে নতুন একটা সম্পূর্ণ নতুন জিনিস শিখলাম। ওই কন্টেন্ট ক্রিয়েটার মানেই যে তারা কিচ্ছু নয়, সায়েন্সটাকে ভালো মতো করে শেখো। এই আমাকে বাড়ি থেকে বলছে কেন আর করছো না, মানে আমার অনেকটা তো শেখা হয়ে গেছে, এবছর আর একটু নতুন জিনিস শিখি, বকুনি খাচ্ছি অনেক, দেখা যাক এটা নিয়েই চলি না, একটা কিছু নতুন চমক নিয়ে আবার ফিরি সবার কাছে। আচ্ছা, লাস্ট একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হ্যাঁ, আই অ্যাম মোস্ট প্রাউড অফ ড্যাশ। সত্যি কথা বলতে গেলে মাই ফ্যামিলি, আমাকে আমার ঠাকুর, ভগবান, যাকে আমি মানি, আমি সেটা তো সবাইকে বলবো না, সবাই আমার সঙ্গে যারা আশেপাশে আছে, আমি তাদের প্রত্যেককে নিয়ে প্রাউড। এমন নয় যে বুক্কাকে প্রচণ্ড ভালোবাসি, পূজাকে নয়, পূজাকে একটুও ভালোবাসি না, পার্থকে নয়, আমি 3 জনকেই কম বেশি 95 থেকে 100-র মধ্যে নিয়ে প্রাউড। 3 জনকে নিয়েই আমি আমার জীবনে। ওকে, এনি লাস্ট ওয়ার্ডস যেটা তুমি ওয়ার্ল্ডে দিতে চাও ফর পিপল টু হিয়ার অর রেমিনিস বাই, এনি মোটো ইন লাইফ? এটা নিয়ে আমি একদিন আলাদা করে হয়তো সত্যিই বলবো, কিন্তু আমি সবার আগে বলবো, প্লেটে করে যেরকম করে জীবনটা আসছে, টক, ঝাল, নুন, মিষ্টি, সেটাকে সেইভাবে আস্বাদ করো আর সেইটাকে সেইভাবে ভালোবাসো। মিষ্টিটা এলো আর আমার তখন ফুচকাটা খেতে ইচ্ছে করছে, সেরকম হলে ফুচকাটাও যখন পাবে খেতে পারবে না ভালো করে, মিষ্টিটাও প্লেটে রয়েছে সেটা করতে পারবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই বকবকানি কেমন লাগলো প্লিজ বলো। এগুলো সব পূজার পাগলাম, আমি একটা প্রশ্নও জানতাম না। দেখা যাক এটা কতক্ষণ আনএডিটেড হয়ে বড় হয়ে যায়, ধৈর্য ধরে একটুখানি শুনো সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানেই শেষ হলো শাশুড়ি আর বৌমা 2 জেনারেশনের গল্প। তবে আমি কথা দিচ্ছি, আমি আবার আসবো ফিরে।